হ্যালো এভরিওয়ান। তো আমি কালব্য কোচিং ইনস্টিটিউট থেকে বলছি। ঠিক আছে? তো দেখো, আমি তোমাদের ঘরে এরকম ধরনের ভিডিও আমি কোনদিন করিনি। কিন্তু আমার মনে হয় যে তোমাদের যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, তাদের এই ভিডিওটা জানা দরকার। মানে এই যে ধরো দেখি অনেক জায়গায় রিক্রুটমেন্ট, ধরো অনেক জায়গায় দেখছি কেএমডি রিক্রুটমেন্ট, অনেক জায়গায় দেখছি পিএসসি যেই রিক্রুটমেন্ট, অনেক জায়গায় বলছে এগুলো। কিন্তু অ্যাকচুয়ালি যারা বলছে তারা ঠিকঠাক ইনফরমেশন জানে কি জানে না, বা তোমরাও কি কতটুকু কি জানো কি জানো না, সেটা আমাকে একটা ভিডিও দেয়া উচিত বলে আমার মনে হয়। ধরো আমি কোন পরীক্ষায় কি প্রিপারেশন নেবো, কি দরকার, সেটা তোমার জানা কিন্তু উচিত। ঠিক আছে? এবার ধরো আমি যে একটা ব্যাচ ক্রিয়েট করবো ভাই আমি, কারণ এখানে ভাই তোমাদের যারা আমাকে সাপোর্ট করো, যারা আমাকে ভালোবাসো, আশা করি অনেকে ভালোবাসো, অনেকে বাসো না। কিন্তু ভাই আমি মনে করি এই যে ভিডিওটা আমি তোমাদের যে করছি, এই ভিডিওটা যতটা পারবে শেয়ার করে, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়েছে। কারণ আমার মনে হয় যে আমাদের কি কি এক্সাম হয়, কি কি এক্সামে কি কি আমাদের এজ থাকতে পারে, আমাদের কি কি ক্রাইটেরিয়া, সেটা জানা উচিত। কারণ আমি যখন অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে, দাদা আমি চাকরি ছেড়ে কম্পিটিটিভ এটিসিএল হোক বা ডিসিএল হোক, আমি বা পিএসসি আমি চাকরি ছেড়ে দিয়ে আমি প্রিপারেশন নিচ্ছি, অনেকে বলে কিন্তু। আবার অনেকে কলেজে ফ্রেশার স্টুডেন্ট, ধরো আজকে পলিটেকনিক এক্সাম আমি জানি না, আমরা যে সময় ডিপ্লোমা দিয়েছিলাম, আমি দেখো যে কথাটা বলবো একটা খুব ফ্র্যাঙ্কলি কথা বলবো, ধরো যারা আমরা পলিটেকনিক এক্সাম দিয়েছিলাম, সেই পলিটেকনিক এক্সাম এখন উঠে গেছে, এখন নাম্বার ভিত্তিতে হয় যেটুকু আমি জানি শুনছি। আবার দেখি অনেক স্টুডেন্ট যে পলিটেকনিক এক্সাম করার পর জিলেট দিয়ে বিটেক করে, দিয়ে আবার কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নেয়। দিস ইজ রং। কেন রং? কি জন্য রং? তুমি আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তোমার যদি ভাই গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশন নেওয়ার থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, প্রচুর এক্সাম আছে। আমি নিজেও এত জানতাম না। কারণ আমি তোমাকে যেরকম ভাবে ভিডিও দেবো, যেরকম ভাবে গাইড করব, তোমাদেরকে সবটুকু একটা জানার দরকার যে তুমি কি কি জন্য পড়বে, কি কি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া উচিত, কি কি নেওয়া উচিত নয়। আবারও বলছি, যদি কেউ বিটেক করে থাকো, যদি কেউ ডাইরেক্ট তুমি বিটেক করছো, ভাই তোমার কিন্তু গেট ছাড়া, আজ এসএসসি আর আরআরবি যেই ছাড়া তেমন কোনো কিন্তু স্কোপ নেই। কারণ হয়তো তোমাদের ধরো পিএসইউ এক্সাম গেট থ্রুতে হয়। কিন্তু যারা ডিপ্লোমা আছো, ডিপ্লোমা যদি করে থাকো, ঠিক আছে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, বা তোমরা যদি ধরো মানে আইটিআই করে যদি ডিপ্লোমা করে থাকো, দ্যাট ইজ ভেরি গুড অপরচুনিটি। কিন্তু তোমাদের ওখানে মনে রাখতে হবে এজ একটা বিশাল ফ্যাক্টর। কারণ হচ্ছে ধরো হয়তো আমি অনেক জায়গায় দেখি ইউটিউব টিচাররা যে বলছে যে এজ রিল্যাক্সেশন ৫ বছর করতে পারে, বা এজ রিল্যাক্সেশন ৫ বছর করলে ভেরি গুড, দরকার যে যেকোনো এক্সামের জন্যে। সেটা পিএসসি হোক বা এসএসসি হোক বা সেন্ট্রাল হোক, অনেক জায়গায় দেখছি, কিন্তু কতটা জেনুইন কিনা জানি না, করবে কি জানি না। অনেক জায়গায় কন্ট্রোভার্সি হচ্ছে বা হবে এটা আমি জানি। কিন্তু তোমরা যারা ফ্রেশার্স, যারা কলেজ স্টুডেন্ট, তাদের একটা সাজেশন, ধরো একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো কলেজ আছে, সেই কলেজে অনেকে ডিপ্লোমা করছো, করে তুমি চিন্তা করছি আমি বিটেক করে ডিগ্রি বার করবো, দিয়ে আমি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন, দিস ইজ রং প্রসেস আমার মতে বলে। কারণ তোমাকে জানতে হবে আমি আরআরবি যে আমি একটা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নেবো, কোন বয়স থেকে প্রিপারেশন নিলে ভালো হয়। তুমি যদি আমার কাছে গাইডেন্স কেন নেবে, কি জন্য নেবে, আমি সবকিছু ইনফরমেশন এই ভিডিওটা দেবো। কারণ যেহেতু আমি ফ্রেশার স্টুডেন্টের জন্য আমি কাজ করতে চাইছি, আমি আজ পর্যন্ত যতদিন পড়েছি ফ্রেশার স্টুডেন্টদের ঘরে নিয়ে আমি কাজ করিনি। কারণ কাজটা আমি কেন করিনি? কারণ আমি জানি যে আজ যাদের ঘরে আমি পড়াবো ফ্রেশার্স, তাদের যে কি কি ভুল হতে পারে, তারা কি কি ভুল করে, সেটা আমার জানা দরকার। তার জন্যে ৫ বছর আমি হাইলি এক্সপিরিয়েন্স ছেলেদের ঘরে পড়িয়েছি, তারা এক্সামে ক্র্যাক হচ্ছে বা হয়নি বা পরে হবে, ঠিক আছে? কারণ আমাদের কম্পিটিটিভ এক্সাম প্রতি বছর হয় না, কিন্তু আমাদের কিন্তু ম্যানেজমেন্ট করতে, আমাদের কিভাবে ম্যানেজমেন্টে পড়বো সেটা করতে হয়তো তাদের ঘাটতি আছে। তাদের সাথে কথা বলে আমি আমার যেটা ওপিনিয়ন সেটা আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তোমরা কি করবে, পারলে এই ভিডিওটা প্রত্যেকটা ইঞ্জিনিয়ার স্টুডেন্টদের করে শেয়ার করো। দেখো, তোমাদের অনেকের মনে হয় দাদা তুমি এরকম ভিডিও কেন করছো, দেখো এগুলোর মধ্যে ফল্ট, আমাদের এগুলো ফল্ট। আমরা জানি না কি কি পরীক্ষা হতে পারে। 26-এ আমি দাঁড়িয়েছি, যারা কলেজ প্রিপারেশন নিচ্ছ, যারা কলেজ থেকে ১ বছর ২ বছর হয়ে গেছে, তাদের সামনে কি কি এক্সাম আছে, কি কি এজ আমাদের একটা ফ্যাক্টর, কি কি মানে কি কি তোমার সামনে কি কি পথ আছে, কিভাবে করবে, কোন কোন পরীক্ষায় বিটেক এলিজিবল না, বিটেক করলেও তুমি সেই পরীক্ষায় যদি চাকরি পেয়ে যাও, তোমাকে ভাই
যে পরে জানা যায় যে তুমি বিটেক আছো, তোমার কিন্তু চাকরি থেকে চলে যেতে পারো। অতএব একটা ডিপ্লোমা ক্যাটাগরি স্টুডেন্ট কি তোমার বেনিফিট, কি তোমার বেনিফিট নয়, সবকিছু ভিডিও আমি তোমাকে এই ভিডিওতে আমি দেবো। তোমরা যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ, শেয়ার করবে। আশা করি তোমাদের ইনফরমেটিভ, এটা অনেকেই আমরাও জানতাম, আমিও জানতাম যে এরকম হয়। আর একটা জিনিস হচ্ছে, ধরো এই ডিসিএল যে রেজাল্ট বেরোচ্ছে না ভাই, এর জন্যে ভিডিও করার, পাশে থাকার ভাই কিছু করার নেই ভাই। ওদের ম্যানেজমেন্টের দোষ। ম্যানেজমেন্ট না অ্যান্সার কি বার করে, হয়তো 5 বছর পর বার করতে পারে, বা এই 2 মাস পর বার করতে পারে। কিন্তু আমাদের তো এই বুঝে থাকে তো চলবে না ভাই, হ্যাঁ কি না? তুমি ভাই কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ধৈর্য, কিন্তু ধৈর্য কতটা করবে? তুমি বুড়ো বয়সে অধৈর্য হয়ে যাচ্ছ। তোমার 26-27 বছর বয়স হয়ে গেল, একটা অধৈর্য তো আসে। কিন্তু সেটা আমি ফিল করেছি, আমার স্টুডেন্টরা আমি ফিল দেখছি, আসে বলে। কিন্তু এটাতে কিছু করার নেই। কারণ কেন, তুমি কি করবে ভাই? তোমরা ওয়েস্ট বেঙ্গল টিচারদের সাপোর্ট করো না। ঠিক আছে? এটা তোমাদের ফল্ট। তোমাদের হয়ে কে কথা বলবে? এটা তোমাদের একটুখানি ভাই দোষ আছে ভাই। কিছু মনে করো না। আজকে ধরো আমি এতদিন ধরে পড়াচ্ছি, আমাকে কয়জন সাপোর্ট করে? মাত্র 20 জন সাপোর্ট করে। ওয়েস্ট বেঙ্গলে কি ইলেকট্রিক্যালে 20 জন স্টুডেন্ট আছে? অনেক স্টুডেন্ট আছে। তো আমাদের কি কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশনের জন্য কি দরকার? ফ্রেশার স্টুডেন্ট যারা নতুন কলেজে পড়ছো বা পড়বে, কি দরকার? তোমাদের কি দরকার, কি পরীক্ষা আছে, সেটা জানা উচিত। কোথা থেকে কটা এক্সপেরিয়েন্স লাগে না লাগে সেটা আমি এই ভিডিওতে বলছি। ধরো ফার্স্ট যেটা আছে, ফার্স্ট যেটা আমি কথাটা বলবো, যে ধরো ফার্স্ট, ধরো ধরো এই যে ধরো ফার্স্টে আমাদের, তুমি ডিপ্লোমা করলে। ডিপ্লোমা আমরা করি কত? 16 বয়সে মাধ্যমিক, 18 বয়সে এইচএস, তারপরে আমরা ডিপ্লোমা করি 18 থেকে 21 বছর তুমি ডিপ্লোমা কমপ্লিট হয়, 21 ইয়ার্সে তোমার ডিপ্লোমা কমপ্লিট হয়। ঠিক আছে? 20 ইয়ার্স, 21। হয়তো ধরো অনেকে ভোকেশনাল কোর্স করো, আছে অনেকে জানো ভোকেশনাল কোর্স, জানো কি জানো না? অনেকে ভোকেশনাল কোর্স করো, বা অনেকে আইটিআই করো। আইটিআই আমি একটু পরে যাব। আইটিআই করো, আইটিআই করো। আইটিআই করার পর তোমরা কি করো? হয়তো তোমরা পলিটেকনিকে ডিপ্লোমায় ভর্তি হও। কিন্তু তোমাদের এজ একটা ফ্যাক্টর আছে। সেই এজটা কি? 22। তার বেশি কিন্তু পড়লে হবে। তুমি 22 এর মধ্যে তুমি ডিপ্লোমা কমপ্লিট করার চেষ্টা করো। সে তুমি পলিটেকনিক হলেও কি, বা তুমি সরি আইটিআই করলেও কি, ভোকেশনাল করলেও কি, এইচএস করলেও কি, যাক তোমার 22 ক্রাইটেরিয়া। তুমি কলেজে যখন পড়েছো, ভালো করে পড়ো। চোতা করে পাস করো না। কারণ তুমি এখন কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন খুব, মানে এত আমাদের একটা সোর্স আছে, তোমাকে পিক লেভেল দিতে হবে। ঠিক আছে? তুমি যদি ওই কলেজ লাইফটা ভালো করে পড়ো, তোমার কম্পিটিটিভ এক্সামে চাকরি পাওয়ার কোনো ব্যাপার নয়। আর তুমি কলেজে থাকাকালীন কোন সাবজেক্টটা ভালো করে পড়বে? ধরো আগে যারা পড়তো মেশিন পাওয়ার সিস্টেমটাকে বেশি হয়েছে, কিন্তু না, তোমাকে এখন ইলেকট্রনিক্স বলো, পাওয়ার ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে এনার্জি অডিট, পিএলসি, ধরো পিএলসি নয় সরি, মাইক্রো কন্ট্রোলার, বা এই টপিকগুলো ভালো করে মন দিয়ে বোঝো। যেমন ধরো আমরা যেমন বাড়িতে আমাদের বাবা মা প্রথমেই তো ক্লাসে 1-2 তে ভর্তি করে না, বাড়িতে নিশ্চয়ই অ আ ক খ শেখানো হয়। সেটা তুমি কলেজে ভালো করে শেখো, বা যারা কলেজে পড়বে, ইঞ্জিনিয়ারিং করার চিন্তা ভাবনা ইলেকট্রিক্যালে, তারা কিন্তু ভালো করে এরকম করে ক্রাইটেরিয়াটা পড়ো। দেখো এবার তোমার 22 বছর, কি বললাম, তোমার এজ হচ্ছে বিশাল একটা ফ্যাক্টর। যে কোনো এক্সামে একটা ফ্যাক্টর। ধরো একটা ছেলে এখন 28 বছরে, একটা 22 বছরে, বিশাল মনের জোর এবং তেজ, আর ডিসিপ্লিন মেনটেন করতে হবে। দেখো ফ্রেশার্স তখন আমি কেন পড়াতাম না? ডিসিপ্লিন অভাব। একটুখানি পড়লো, পড়ে ফেড আপ, চাকরি করে চলে গেল। না, আবার চাকরি ছেড়ে দিয়ে এসে আবার আমার কাছে পড়ছে ভাই। তারা চাকরি ছেড়ে দিয়ে আবার প্রিপারেশন নিচ্ছে। দ্যাট ইজ রং। তোমার কি পরীক্ষা আছে, কি এক্সাম তোমার দিতে পারবে, সেটা কিন্তু তোমার জানা দরকার। কোন পরীক্ষা প্রতি বছর হয়, কোনটা ডিলে হয়, সব তোমার জানা দরকার। কারণ আমি যখন পড়াবো, সবকিছু ইনফরমেশন তোমার জানা দরকার, তারপর আমি ব্যাচ শুরু করবো। ঠিক আছে? ফার্স্ট দেখো তোমাদের আছে, দেখো পরীক্ষা হয়, দ্যাট ইজ তোমার রেলের। তোমার হচ্ছে ভাই কি পরীক্ষা হয় আমাদের? তোমাদের ফার্স্ট পরীক্ষা হচ্ছে ভাই রেলের একটা পরীক্ষা হয়, রেলের জেই। ভালো করে শোনো, রেলের আরআরবি জেই হয়। কি হয়? আরআরবি জেই হয়। ঠিক আছে? আরআরবি জেই। ঠিক আছে? দেখো, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এই পরীক্ষাটা কিন্তু এখন 2015-তে লাস্ট হয়েছে। তারপর কিন্তু এই পরীক্ষার হয়নি। আর এই পরীক্ষা এখন হবে বলে কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই পরীক্ষায় আরআরবি যেই প্রমোশন হয়ে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হয়, দুটোই হচ্ছে গ্রুপ সি পোস্ট, গ্রুপ বি পোস্ট নয়। ঠিক আছে? দুটোই গ্রুপ সি পোস্ট। এবং তার এজ লিমিট কিন্তু ফ্যাক্টর আপ টু 33, আপ টু 33। এবার স্যার একটা গল্প আছে।
তুমি ধরো পরীক্ষা যখন দিচ্ছ, সেই পরীক্ষায় যখন এজ লিমিট 33, সেখানে একটা গল্প আছে। মানে কি, তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষা হয়, সেই পরীক্ষার এজ একটা কারণ ফ্যাক্টর। ধরো তোমার ডেট অফ বার্থ হচ্ছে, তোমার যখন পরীক্ষা হবে 1/1/2025 যখন রিক্রুটমেন্ট হবে, তারা রিক্রুটমেন্ট ধরে মাঝে মাঝে 1/1/2026। ধরো তোমার রিক্রুটমেন্ট যদি 25-এ আসে, 25-এ রিক্রুটমেন্ট তোমার কিন্তু যখন আসে, জানুয়ারি মাসে রিক্রুটমেন্ট আসে না, আসে কখন? ডিসেম্বর, জানুয়ারি, ডিসেম্বর, তারপর তোমার হচ্ছে ডিসেম্বর, তারপর হচ্ছে নভেম্বর, এই পোর্শনের রিক্রুটমেন্ট গুলো আসে। তখন এজ লিমিট হয় কিন্তু 1/1/2026। এবার 26-এ যখন যেই রিক্রুটমেন্ট হয়, হয়তো আগস্ট রিক্রুটমেন্ট হবে বা সেপ্টেম্বরে, ওরা এজ কাউন্ট করবে 1/1/2026, 27। ধরো সেপ্টেম্বরে, ধরো 26-এ কোনো একটা এক্সাম আসছে, তাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন গুলো 1/1, মানে ধরো ধরো আগস্টে বা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে তোমার রিক্রুটমেন্ট হলো কিছু, আরআরবি যেই রিক্রুটমেন্ট সেন্ট্রালে, সেখানে তোমার এজ কি বললাম, 2026-এর এক্সাম, 26-এর রিক্রুটমেন্ট হচ্ছে, ধরো নোটিফিকেশন বেরোলো তোমার হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, আগস্ট। এজ ক্রাইটেরিয়া হয় 1/1/2027। তোমার কিন্তু এজ ওরা একটু বাড়িয়ে দেয়। এই ভুলটা আমাদের বুঝতে টাইম লেগেছে। অতএব এই মেসেজে তোমাদের করে এই ইনফরমেশন তোমাদের করে আমি দিলাম। আমি কোর্স দোকান খুলে ফেললাম, পড়তে এলাম না, আগে জানো কি কি হচ্ছে। ঠিক আছে? এবার ধরো তোমাদের ঘরে, যেটা আমি বললাম, এটা একটা ক্রাইটেরিয়া, এটা তোমাকে জানতে হবে। পরীক্ষা তোমাকে বসতে গেলে এই ক্রাইটেরিয়া তোমাকে জানতে হবে। ঠিক আছে? এবার ধরো তুমি যখন পরীক্ষা দেবে এলপি, লোকো পাইলট, ঠিক আছে, এই লোকো পাইলট তুমি ডিপ্লোমা ক্যাটাগরি তুমি বসতে পারবে। টেকনিশিয়ান, যদি তোমার টেকনিশিয়ানও তুমি বসতে পারবে, এজ লিমিট 30, ঠিক আছে, এর এজ লিমিট 30। এবার ধরো টেকনিশিয়ান যে পোস্টটা আছে, সেই পোস্টে কিন্তু যারা এইচএস সায়েন্স, তারা পরীক্ষায় কিন্তু বসতে পারবে। যারা এইচএস সায়েন্স আছে, তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এটা কিন্তু একটা ফ্যাক্টর করে। তাহলে তোমাদের আরআরবি যে, এটা কিন্তু প্রতি বছর হচ্ছে। আর একটা পরীক্ষা এক্সাম হচ্ছে, যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি, এসএসসি থ্রু দিয়ে একটা পরীক্ষা হয়, সেটা হচ্ছে এসএসসি জেই। এর আবার দেখো তোমার, এর কিন্তু এটা কিন্তু প্রতি বছর হয়, কিন্তু কিন্তু স্যার, তোমার কিন্তু আরআরবি যেই মেন ক্রাইটেরিয়া হচ্ছে, আরআরবি যেই পরীক্ষাটা ইলেকট্রিক্যাল তুলনামূলক ভ্যাকেন্সি বেশি। এসএসসি জেইর কিন্তু ভ্যাকেন্সি অনেক কম থাকে। মানে এটা অ্যাকচুয়ালি সিভিল ক্যাটাগরির জব। কি বললাম? সিভিল ক্যাটাগরি, কিন্তু তোমাদের পরীক্ষা প্রতি বছর হয়। সেখানে একটা ফ্যাক্টর করে তোমাদের হচ্ছে, এটা কিন্তু বেশিরভাগটা বিটেক ক্যাটাগরি স্টুডেন্টরা এটা কিন্তু এলিজিবিলিটি আছে। তোমাদের ডিপ্লোমা ক্যাটাগরি স্টুডেন্ট যেটা আছে, একটা মাত্র পোস্ট, অনলি ডিপ্লোমা বিটি দুটোই এলা হয়, সিপিডাব্লিউডি। এখানে এজ লিমিট 32, বাকি যা ফারাক্কা টারাক্কা যা ব্রিজ থাকে, তোমার এজ লিমিট হচ্ছে 30। তোমাদের টিচাররা কিন্তু যারা মানে বলবে, এই সিপিটিডাব্লিউডি বলি বেশি বিজনেস বলবে, বিজনেস করবে, কোর্স বিক্রি করবে, কিন্তু এটা অনলি ডিপ্লোমা, ডিপ্লোমা প্লাস বিটেক। কিন্তু বাকিগুলো কি হয়, অনেকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে 1 বছর 2 বছরের, ঠিক আছে, 1 বছরের পরে বেনিফিট হবে। ওয়ার্কিং চাকরি করতে করতে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নেওয়া সোজা, কিন্তু গাইডেন্স দরকার হয়। তুমি নিজে পারবে না, গাইডে তোমাকে হয়তো কেউ কিছু ব্যাকআপ দিয়ে দেয়, কিছু কিছু দেবে কোচিং হিসাবে। আমি যেমন গাইডেন্স প্রোভাইড করি, যে তোমাদের এরকম ভাবে পড়াবো, এরকম এরকম ভাবে পড়ে তোমার চাকরি পরীক্ষা তোমার কিছু হলে বেনিফিট পাবে। সেই ক্রাইটেরিয়া ফ্রেশার্সদের করে নিয়ে আমি কাজ করবো। আর আগে এক্সপিরিয়েন্স, হয়তো এক্সপিরিয়েন্স হলে কি হয়, তার টাইম লেগে অনেক সময় ফেলিওর হয়ে যায়। কিন্তু তার উইক পয়েন্ট গুলো জানা দরকার, কি কারণে সে ফেল, সেটা যে নিজে সে পড়ে সে কভার করেছে না, একটা ছেলে যখন সেলফ স্টাডি করেছে অনেকটা জানে, তারপর আমার কাছে আসছে, উইক থেকে গেছে, তাহলে তার আমি উইক পয়েন্ট অনেক জানি, সেটা তোমাদের হেল্প হতে পারে, এটাই মনে করি। অতএব তোমার কিন্তু এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে যখন এসএসসি যে চাকরিটা অ্যাকচুয়ালি সিভিলদের জব, সারা ইলেকট্রিক্যালের সারা মানে মানে সারা ধরে নাও, তোমার মোটামুটি ধরে নাও এই এসএসসি, মোটামুটি কলকাতা মানে এসএসসি ধরো, ইলেকট্রিক্যাল ভ্যাকেন্সি 100টা, তার বেশি ভ্যাকেন্সি থাকবে না। কিন্তু আরআরবি যেই ভ্যাকেন্সি কিন্তু অনেক ইলেকট্রিক্যালে, প্রায় তোমার মোটামুটি অল ইন্ডিয়া 100,000টা ভ্যাকেন্সি থাকতে পারে, তারও বেশি থাকতে পারে। ঠিক আছে? কিন্তু গল্পটা কি, তুমি ইলেকট্রিক্যাল হলেও ওই পোস্ট সিবিটি ওয়ানে যখন পরীক্ষা হয়, তখন তুমি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক সবার সাথে ফাইট করছো, ওই জন্য কাট অফ হাই হয়। যদি প্রতি বছর রিক্রুটমেন্ট হয়, আদার্স ছেলেরা আস্তে আস্তে বিরত হয়ে যাবে, কারণ তারা অন্য সেক্টর, ধরো যে ব্যাংকিং প্রিপারেশন নেয়, সে তো ধরো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে, ইলেকট্রনিক্স নিয়ে পড়েছে, একটু বিটেক করতে পারে, ঠিক আছে, বা আইটি নিয়ে, তারা তো কিন্তু এই এসএসসি আরআরবি তো পরীক্ষায় বসে, খালি সিবিটি ওয়ানটা সবার জন্য, ওই জন্য কাট অফটা হাই হয়। ঠিক আছে? এসএসসি যে কি বললাম, এজ লিমিট 30, বেশিরভাগ পোস্ট 30, এখানে এখানে কিছু কিছু পোস্টে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগে।
যেটা লাগে না সেটা সিপিডব্লিউডি, এমইএস এ কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগে। অতএব এইগুলো তোমাকে জানতে হবে। তোমার এজ লিমিট কি? ডিপ্লোমা করে তুমি ফার্স্ট ইয়ার ভাই চাকরি করতে যাচ্ছ, ১ বছর প্রিপারেশন নিচ্ছ বা চাকরি করছো, একটা ফ্যাক্টর করে। সেই ফ্যাক্টরের এজ লিমিট কত বললাম? ৩০ থেকে ৩২। হাইয়েস্ট পোস্ট কোনটা? সেটা সিপিডব্লিউডি 32। আরআরবি যেই প্রিপারেশন কত? 30 এজ লিমিট কত? 33। ঠিক আছে? অতএব তোমাকে এগুলো প্রতি বছর পরীক্ষা হয়। ঠিক আছে? এইগুলো তুমি কন্টিনিউ করতে পারো কম্পিটিটিভ এক্সামে। তুমি কবে থেকে প্রিপারেশন নিচ্ছ? 22 থেকে। 22 কলেজে ভালো করে পড়াশোনা করেছো। নেক্সট রিক্রুটমেন্ট কি আছে? নেক্সট রিক্রুটমেন্ট এটা ভাগ করেছি ভাই। ভালো করে শোনো। পিইসিউ। আমাদের দুটো এক্সাম প্রতি বছর হয়। এই দুটো তোমাকে অপরচুনিটি করে পড়তে হবে। আরেকটা হচ্ছে পিইসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানি। এখানে ধরো আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে ভাগ করেছি, তারপর স্টেট গভর্নমেন্টে ভাগ। কি কটাগুলো সেন্ট্রাল গভর্নমেন্টে কতগুলো চাকরি পোস্টিং আমাদের হয় দেখো। কিন্তু এখানে গল্প আছে। এখানে গল্প মানে কি? তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর থাকবে না। কাট অফ কম যায়। তুমি 60% পেলে তুমি একটা চাকরি এলিজিবিলিটি পাওয়ার যোগ্য। 60% পাওয়াটা তো ইজি ব্যাপার নয়। 60% পেলে তুমি একটা চাকরি প্রিপারেশনে তুমি চাকরির জব প্রোফাইলে তুমি যেতে পারো। যেমন তুমি এসএসসি যেই সিবিটি 1 এ কাট অফ যায় 60%, 60 থেকে 65%, ঠিক আছে? আরআরবি যেই সিবিটি 1 কাট অফ দিয়ে তুমি 70 পেয়ে তোমার একটা সিবিটি 1 ক্র্যাক হয়ে যাচ্ছে 70%। মানে 60 থেকে 65 পেয়ে তোমার মনে একটা কনফিডেন্স আসবে যে আমি চাকরি পরীক্ষার যোগ্য। আর পিইসইউ পাবলিক সেক্টর কোম্পানিতে অনেকগুলো রিক্রুটমেন্ট হয়, কিন্তু এই রিক্রুটমেন্ট গুলো প্রতি বছর হয় না। কি বললাম? প্রতি বছর হয় না, কিন্তু হয়। পোস্ট কম থাকে, প্রতি বছর হয়, কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে 21 থেকে বা 22 থেকে, তার আগে থেকে, মানে কলেজ থেকেও নিতে হবে 21-22। এজ লিমিট ফ্যাক্টর করে, মানে কি 25-26 জানতে হবে। এবং এখানে কিছু কিছু পরীক্ষায় তুমি যে ডিপ্লোমা করে বিটেক করো, তুমি এলিজিবিলিটি হবে না। ঠিক আছে? কি, কি পোস্ট আমাদের পাখির চোখ বা গভর্নমেন্ট যে অনেক চাকরি আছে। সেগুলো আমাকে খুব বলে না। আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। ওয়েস্ট বেঙ্গলে কি, কি আমি চাকরির পরীক্ষা দিতেও সেটা আমার জানা দরকার। কি, কি আমার গাইডলাইন থাকবে। আমার যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার এক্সপেরিয়েন্স এ ধরো তুমি যদি 21-22 থেকে প্রিপারেশন নাও কম্পিটিটিভ এক্সামে, বিটেক না করে, তুমি অনেকটা এলিজিবিলিটি হতে পারো। ঠিক আছে? এবার দেখো। ফার্স্ট আছে তোমার সেল। কি বললাম? সেল। সেল কিন্তু রিসেন্ট পরীক্ষা কিন্তু হয়েছে। 25 এ লাস্ট হয়েছে। ঠিক আছে স্যার? সেল কিন্তু 2025 এ কিন্তু হয়েছে। এর এজ লিমিট হচ্ছে 27, 28, ঠিক আছে? 28। এটা একটা ভালো পোস্ট হয়। তো এটা আগে প্রতি বছর 2014-15 সালে প্রচুর রিক্রুটমেন্ট, সেটা অনেকটা কমে গেছে। এটা রিক্রুটমেন্ট হয়। ঠিক আছে? স্যার, তোমাদের আরেকটা পরীক্ষা হয় এনটিপিসি, যেটা লাস্ট রিক্রুটমেন্ট 2018 তে লাস্ট হয়েছে। কি বললাম? 2018 এ লাস্ট এক্সাম হয়েছে। 2018 এ। এটা আগে প্রচুর রিক্রুটমেন্ট, 18 আগে তো প্রচুর রিক্রুটমেন্ট, সেটা বন্ধ হয়ে গেছে। এজ লিমিট কত? 25। কি বললাম? 25। কিন্তু এই পরীক্ষা যারা ধরো লকডাউনের সময় যারা পেপারে কুড়ি, ধরো তোমরা মানে 20-তে পাস আউট হয়েছে, 19-20, তারা কিন্তু এই পরীক্ষায় কেউ বসতে পারবে না, পারেনি বা এজ ওভার হয়ে গেছে। কারণ এই পরীক্ষাটা প্রতি বছর হয় না। কিন্তু এটা খুব ভালো চাকরি, মানে হেভি চাকরি। কিন্তু আগে এটা প্রচুর রিক্রুটমেন্ট হতো। হয়তো হবে, কারণ এখন ধরো পাওয়ারে ক্রাইসিস হচ্ছে, রিক্রুটমেন্ট করতে বাধ্য। ঠিক আছে? হবে। হলো। এনটিপিসি হয়ে গেল। ঠিক আছে? 2 নম্বর এজ লিমিট কত? 25। সেলের এজ লিমিট কত? 28। আর এর প্রত্যেকটা সিলেবাস কমন সিলেবাস, সেটা আমি গল্প করে বলবো। দুটো হলো। 3 নম্বর হচ্ছে আইওসিএল, ভেরি গুড জব। এই আইওসিএল যেটা হয়, সেটা কিন্তু কিছু কিছু পরীক্ষায় আইওসিএল এক্সামে এক্সপিরিয়েন্স নেয়। ঠিক আছে? এক্সপিরিয়েন্স না, যখনই তোমার এক্সপিরিয়েন্স থাকবে তখন এজটা একটু বাড়াবে। এজ তখন এক্সপিরিয়েন্স থাকলে তোমার 25-26 হবে না, 28, 29 হতে পারে বা 30 হতে পারে, যখন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চায়। এর এজ লিমিট হচ্ছে ভাই 26। আইওসিএল খুব ভালো পরীক্ষা হয়, খুব ভালো মাইনে মানে তোমার নেগেটিভ মার্কিং, পিছু কি বেশিরভাগ এক্সামে নেগেটিভ মার্কিং থাকে না, কিন্তু কাট অফ কম যায়। তুমি ভেবো না যে প্রশ্ন সোজা হবে, আর কে রাজপুত বা ইয়ত পড়লে আমার কমপ্লিট হয়ে যাবে না। তোমাকে এবার স্মার্টনেসে পড়তে হবে, সঠিক গাইডেন্স নিতে হবে। এজ লিমিট কত? 26 জানা উচিত। আইওসিএল একটা এক্সাম হয়। ঠিক আছে? খুব ভালো ডিপ্লোমা ক্যাটাগরি হয়। মাইনে প্রচুর ভাই, প্রচুর মাইনে, 7 পে মাইনে দেখাচ্ছে। ঠিক আছে? কিন্তু তারপরে কি হলো? আমাদের 3টে গেল। এর কিন্তু ভ্যাকেন্সি তোমার কিন্তু অল ইন্ডিয়াতে ধরো প্রচুর ভ্যাকেন্সি থাকে, মানে প্রচুর, মানে যোগ করলে প্রচুর হবে, মানে হয়তো তোমার কোনটা 20টা, কোনটা 25টা, কিন্তু কাট অফ কম যায়। তুমি ভেবো না প্রচুর কাট অফ যায়, কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অত সোজা জিনিস নয়। ঠিক আছে? প্রচুর সিলেবাস। 3। 4 নম্বর হচ্ছে ভাই, যেটা এই রিসেন্ট পরীক্ষায় আসছে, এনসিএল। কি বললাম? নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড। এটা একটা ভালো পরীক্ষা, গ্রুপ সি পোস্ট। সেই পরীক্ষাটা হয় তোমার হয় রিক্রুটমেন্ট হবে
সেই পরীক্ষাটা হবে। ভাই আরেকটা কথা বলতে ভুলে গেছি। এনটিপিসি যে এক্সামটা আছে, সেই এক্সামে কিন্তু তোমাকে ডিপ্লোমা 70% পেতে হবে। ঠিক আছে? আইওসিএল এ মোটামুটি 60% পেতে হবে। ঠিক আছে? দেখো এক্সপেরিয়েন্স একটু লাগে এই পরীক্ষাগুলো। এক্সপেরিয়েন্স লাগে একটুখানি। 1 ইয়ার্স এক্সপেরিয়েন্স তোমার লাগে। ঠিক আছে? লাগে। আবার অনেক ক্ষেত্রে নাও লাগতে পারে। কিন্তু তোমার এক্সপেরিয়েন্সটা লাগবে। তুমি চাকরি করতে প্রিপারেশন নিতে পারো। ভালো চাকরি। ঠিক আছে? বা নাও লাগতে পারে। আইওসিএল তোমাদের হয়, কিন্তু আমি বলতে তোমরা চাকরি করতে প্রিপারেশন নিচ্ছ। সেই ছেলেদের জন্য মেসেজ করতে চাইছি। ডিপ্লোমা করেছো, ওই ছোটখাটো কোম্পানি চাকরি করো আর টুকটাক পড়াশোনা। তাদের জন্য এই মেসেজটা। কারণ আমি মনে করি যে চাকরি করতে অপরচুনিটি বেশি থাকে। একটা ভগবান, তুমি চাকরি করতে প্রিপারেশন নিচ্ছ কষ্ট করে, সঠিক গাইডেন্স নিচ্ছ। আর একজন বাড়িতেও সারাদিন পড়াশোনা পড়ছে। ভাই, ভগবান উপর থেকে লাখ টাকা কাকে দেবে? যে চাকরি করতে প্রিপারেশন দিচ্ছে। সে খাটছে। ঠিক আছে? তুমি অ্যাডভান্টেজ, সবেতেই তুমি অ্যাডভান্টেজ বেশি পাবে। এটা তুমি মনে করে এগিয়ে চলো। মনো মনের দিক থেকে, ইন্টারভিউ দিক থেকে, তোমার ইয়ের দিক থেকে, ওটা কি বলে? মানে আমার সঠিক মানে আমার কি মানে কনফিডেন্স এর দিক থেকে সবার থেকে তুমি এগিয়ে আছো। শুধু সঠিক গাইডেন্স দরকার। নিজে বই খুলে রাত জেগে অফিস থেকে করে ৩ ঘন্টা ৪ ঘন্টা ওরকম নয়। কলেজে ভালো করে পড়াশোনা করো। ১ বছর তুমি প্রিপারেশন নাও। যেকোনো এক্সামের ক্ষেত্রে দিয়ে তুমি কম্পিটিটিভ এক্সামে তুমি নাও। এই জব জয়েন করতে হলে প্রিপারেশন নিতে পারো। তুমি এসএসসি ও হবে, আরআরবি ও কোনো ব্যাপার নয় ভাই। এজ তোমার অনেকটা কভার আপ করে। একটু এগিয়ে যাও। সব তোমার ১ বছর এক্সপেরিয়েন্স হলে অনেক তুমি বেনিফিট পাবে। ২ বছর অনেক বেনিফিট পাবে। কেন এক্সপেরিয়েন্স নেবে না ভাই আমার? ঠিক আছে? এক্সপেরিয়েন্স দরকার লাইফে। ঠিক আছে? ২ নম্বর ক্রাইটেরিয়া দেখো, এটা আইওসিএল হয়ে গেল। তারপরে হল এনসিএল। এনসিএল ও কিন্তু একটা তোমার ভালো চাকরি। ঠিক আছে? এনসিএল ও তোমার একটা ভালো চাকরি। সেখানে এজ লিমিট কত বললাম? 30। এটাও কিন্তু একটা তোমার অনেকগুলো পরীক্ষা হয়। মানে আমাদের এনসিএল এর পরীক্ষা ইলেকট্রিক্যালের অনেক বছর পর হয়। মানে প্রতি বছর হয় না। কিন্তু তুমি পাবে। ঠিক আছে? তারপরে পরীক্ষা যে পাওয়ার গ্রিড, এইগুলো কিন্তু মেন ইলেকট্রিক্যালের জব। এবার দেখো ভাই, তোমাকে আমি যে এগুলো বলে দেওয়ার পর কোন মেন ইলেকট্রিক্যালের জব সেগুলো আমি বলবো কিন্তু। যেটা কোর মানে এটাতে ইলেকট্রিক্যাল প্রচুর ভ্যাকেন্সি বেশি। এটাতে টার্গেট করা ভালো। পিজিসিএল ভাই, এটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু বেরোয় কিন্তু, হ্যাঁ? প্রত্যেক ২ বছর ১ বছর অন্তর বেরোয়। এজ লিমিট হচ্ছে 27। কি বললাম? 27। ঠিক আছে? 70% মার্কস চাই ডিপ্লোমাতে। তুমি যদি ধরো ডিপ্লোমা করে বিটেক করো, যদি কোনো কারণে তুমি চাকরি পেয়ে যাও, তোমার কিন্তু এলিজিবিলিটি হবে না। তুমি চাকরি যদি জানতে হবে, তোমার চাকরি থেকে তাড়িয়ে দেবে। অনলি ডিপ্লোমা ক্যাটাগরি। অনলি ডিপ্লোমা ক্যাটাগরি। নট বিটেক অ্যালাও। না, হায়ার ডিগ্রি তুমি এপ্লাই করতে পারবে না। ঠিক আছে? পাওয়ার গ্রিড হয়ে গেল। তারপরে এক্সাম কি আছে? ৬ নম্বর কি আছে? এনএইচপিসি। হেভি জব ভাই। এজ লিমিট কত? এজ লিমিট কত ভাই আমার? 30। ম্যাক্সিমাম এজ 30। জেনারেল ক্যাটাগরি। কি বললাম? এর এজ লিমিট কত? ২৭। আচ্ছা। এর কিন্তু ভাই আমার এনএইচপিসি এক্সামটা হচ্ছে পুরো ইলেকট্রিক্যাল কোর। ঠিক আছে? খুব ভালো চাকরি। তারপরে হচ্ছে ৭ নম্বর হচ্ছে এইচপিসিএল। খুব ভালো চাকরি। এইচপিসিএল হচ্ছে ভাই এজ লিমিট কত? ২৫। তাহলে ২৫ এর আমার যেগুলো এজ লিমিট আছে সেটা হচ্ছে কোনটা? ৩ টে দেখলাম ২৫ বছর এজ লিমিট। পিএসইউ এগুলো কিন্তু রিক্রুটমেন্ট প্রতি বছর হয়। এইচপিএসএল প্রতি বছর হয়। এটা ডিপ্লোমাও করতে পারে, বিটেকও করতে পারে। ঠিক আছে? অ্যালাও আছে। আর একটা উড়িষ্যা মাইনিং কর্পোরেশন। ভাই, এটাতে তুমি এজ লিমিট 38 হয়, কিন্তু এটা আইটিআই বেসিস জব এবছর রিক্রুটমেন্ট এসেছিল। ঠিক আছে? ডিপ্লোমা ক্যাটাগরি এলিজিবিলিটি আছে। কিন্তু সিট কম। কিন্তু এটা একটা রিক্রুটমেন্ট হয়। আরো অনেক কিছু রিক্রুটমেন্ট আছে ভাই। এগুলো মেন রিক্রুটমেন্ট। এইচপিসিএল প্রতি বছর হয়। এনএইচপিসিএল প্রতি বছর হয় ভাই। ঠিক আছে? প্রতি বছর মোটামুটি পাবে। 23, 24 এ রিসেন্ট 25 এ পরীক্ষা হয়ে গেল। ঠিক আছে? হয় 21 এ হয়েছিল। হয় তুমি পাবে। 30 তুমি ভালো করে প্রিপারেশন নিতেই পারবে। ঠিক আছে? ৮ নম্বর। ৯ নম্বর যেটা আছে ভাই, এটা খুব ভালো ভাই, ইউপি মেট্রো। ২১ থেকে ২৮। এটাও কিন্তু বিটেকও অ্যালাউ করতে এভেইলেবল আছে, ডিপ্লোমাও এভেইলেবল আছে। কিন্তু এই পরীক্ষাতে তোমার কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া মানে কি? মানে সিলেবাস ক্রাইটেরিয়া। সেটা আমি বলছি পরে। এটা কিন্তু প্রতি বছর রিক্রুটমেন্ট ২০২৪ এ হয়ে গেছে। ২ বছর অন্তর হয়। ভাই, দিল্লি মেট্রো অনেক আগে পরীক্ষা হয়েছে। এখন কিন্তু দিল্লি মেট্রোর কিন্তু পরীক্ষা কিন্তু অনেকদিন হয়নি ভাই। আমার লাস্ট ২০০০, এটাও আগে ২ বছর অন্তর হতো। ২০১৮ পরীক্ষা হয়েছে। তারপর আমি জানি না কবে পরীক্ষা হয়েছে। আমি আর দেখিনি। কিন্তু দিল্লি মেট্রোর পরীক্ষা মতো হয়। কিন্তু ইউপি মেট্রো মানে ২ বছর অন্তর রিক্রুটমেন্ট হয়। ঠিক আছে? আরেকটা কি হচ্ছে দিল্লি মেট্রো, ডিমার্সি, যেই বেরোয় কিন্তু। ঠিক আছে? ১৮ থেকে এজ লিমিট কত? ২৮। এটাও কত? ২৮, এটাও ২৮। প্রচুর টাকা মাইনে ভাই। ঠিক আছে? ১০ নম্বর গেল। ১১ নম্বর কি আছে ভাই আমার? ডিএফসিসিএল। ভাই ২ বছর অন্তর বেরোবে। প্রচুর টাকা মাইনে। রেলের একটা কোম্পানি।
সেখানে তুমি কি করতে পারবে ভাই আমার? সেখানে তোমার তোমার হচ্ছে এজ লিমিট কত? 30। এর সিলেবাস কি? পড়ার স্টাইল কি? সেটা আমি পুরো আমার কাছে পড়লে কি, কি বেনিফিট হবে সব তুমি পাবে। ঠিক আছে? 12 নম্বর হচ্ছে এনবিসিসি। এর কিন্তু ফর্ম ফিল আপের চার্জ একটু বেশি। এনবিসিসি পরীক্ষা কিন্তু অ্যাকচুয়ালি সিভিলদের, কিন্তু ইলেকট্রিক্যাল নেয়। ঠিক আছে? এজ লিমিট কত? 28। কত বললাম? 28। ঠিক আছে? 12। 13 নম্বর হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর। এখানে তোমার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেয়। তুমি অনেকগুলো পরীক্ষায় দেখবে যেগুলো খড়গপুর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেয়। কিন্তু এটা রিক্রুটমেন্ট বড় রিক্রুটমেন্ট হয়। প্রতি বছর রিক্রুটমেন্ট হয়। কিন্তু তুমি আইআইটি এগুলো রিক্রুটমেন্ট প্রতি বছর হয় না। কিন্তু এটা রিক্রুটমেন্ট প্রতি বছর হয়। তোমার এজ লিমিট কত? ভাই 30। ঠিক আছে? এনবিসিসি ও খুব ভালো এক্সাম ভাই। অনেকে চাকরি পায়। কিন্তু এগুলোর জন্য তোমাকে আগে থেকে পড়তে হবে। আরেকটা পরীক্ষা হচ্ছে ভাই ডিআরডিও সিইপিটিএম। ঠিক আছে? এর কিন্তু ভাই ২ বছর অন্তর, অন্তর পরীক্ষা হয়। এজ লিমিট কত? ২৮। খালে। এটা হয়ে গেল। খালে দেখো আমি এতগুলো যে কথা বললাম, টোটাল হচ্ছে ১৪ খানার কথা বললাম পিএসইউ এক্সামে। ১৪ আর হচ্ছে রেলের তোমার হচ্ছে জেইই আর এসএসসি জেইই। ১৪ আর ২ এ ১৬ টা। আমি ১৪ ধরবো না ১৩ ধরবো। ঠিক আছে? এবার ধরো ১৩ ধরবো না, আমি ১২ ধরবো। দুটো এক্সাম বাদ দেবো। কোন, কোন এক্সামটা বাদ দেবো? অনেক বছর হয়নি। ফার্স্ট এক্সাম হচ্ছে, এবার ধরো এই এক্সাম যে পিএসইউ এক্সাম হলো, এর মধ্যে ইলেকট্রিক্যাল এ কোনটা কোর? মানে ইলেকট্রিক্যাল এগুলো টার্গেট করা উচিত আমার মনে হয়। খুব ভালো। মানে ভ্যাকেন্সি অপরচুনিটি বেশি খুব। ফার্স্ট হচ্ছে রেলের। রেলের আরআরবি একটা ভালো। ঠিক আছে? মানে ইলেকট্রিক্যাল ভালো অপরচুনিটি, প্রচুর সিট, ভালো। এসএসসি সিট কম, কিন্তু তুমি যদি এসএসসি যদি কোন জায়গায় প্রথমবার যদি অ্যাটেম্প করে যদি ১০০ পুশ করতে ফার্স্ট অ্যাটেম্পে বা ১২০ পাও, তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে। তুমি কিন্তু ১ বছর এসএসসি ক্র্যাক করা সম্ভব নয়। এগুলো কি হয়? গোপনে পদ্ম ফুল বোঝো? আচমকা কিছু, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যায়। ব্যতিক্রম আমাদের জীবনে হয়। যেমন তোমার ডিএফএসএল এর ডিসিএল এর পরীক্ষা দিলে, তুমি যারা নতুন কিছু ফাটকা ছেলে তোমার থেকে সবাই কম্পেয়ার করে আমার থেকে ভালো না খারাপ। দেখবে হট করে তোমাদের মধ্যে ওর নাম্বারটা বেশি পেয়ে গেছে। এগুলো হয়। কিছু, কিছু হয়, কিছু, কিছু হয় না। সেটা আমাদের মানিয়ে চলতে হবে এবং প্রপার গাইডেন্স দিতে হবে। ঠিক আছে? হলো। এটা কিন্তু হয়। সেকেন্ড হচ্ছে পিসইউএ বা সেলে কিন্তু অত ভ্যাকেন্সি থাকে না। মানে ইলেকট্রিক্যাল এ কোর নয়। কিন্তু এইটা এনটিপিসি কোর লাস্ট কিন্তু ২০১৮ এ রিক্রুটমেন্ট হয়েছে। তারপরে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। হতে পারে পরে। নেক্সট জেনারেশন পেতে পারে। যারা এখনকার যারা আমার কাছে ২০১৮-১৯ এ পাস করেছো, তাদের কিন্তু এটা আর হবে না। এজ ওভার হয়ে গেছে। ঠিক আছে? যারা পড়ছে আমি জানি। সেকেন্ড হচ্ছে আইওসিএল। আইওসিএল এর এজ লিমিট 26। এটাও কিন্তু ইলেকট্রিক্যাল এর একটা ভালো অপরচুনিটি। মানে ভালো। খুব ভালো। এর কিন্তু এক্সপেরিয়েন্স চাই। ঠিক আছে? চাই, অনেকে চায় না। ঠিক আছে? 1 ইয়ার এক্সপেরিয়েন্স থাকে একটা। ঠিক আছে? তুমি যদি ধরো কেউ যদি ধরো মানে আমি বলতে চাইছি ধরো কেউ যদি ধরো অনেকে দেখবে ইয়ে করে, কি বলে? অ্যাপ্রেন্টিস করে। এটা ভালো অ্যাডভান্টেজ। ঠিক আছে? করতে পারো। তাহলে তোমাদের একটা বেনিফিট আইওসিএল এ হতে পারে। আমার মনে হয় ডিপ্লোমা স্টুডেন্ট বা আইটি স্টুডেন্ট একটা করে অ্যাপ্রেন্টিস করা ভালো। ওইটা করতে, করতে প্রিপারেশন নাও। এখনকার যে স্ট্র্যাটেজি তোমার একটা বেনিফিট পাবে। যেকোনো কোম্পানিতে গেলেও বেনিফিট পাবে। যেকোনো শুধু বাড়িতে বসে গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নিয়ে নাও না। একটা তোমরা ওই পড়া হয়ে গেল। একটা অ্যাপ্রেন্টিস করো যেকোনো জায়গায়। তুমি দেখো যেখানে তোমার বেনিফিট, যেমন টিসিএল অ্যাপ্রেন্টিস এর মতো বেনিফিট নেই আমি যেটুকু জানি। কিন্তু তুমি আমার জায়গায় করো, তুমি সেলে করতে পারো। আইটি স্টুডেন্ট হলে সেলে করতে পারো। যদি তুমি ধরো আইওসিএল করতে পারো ইলেকট্রিক্যালে একটা বেনিফিট যেকোনো জায়গায় করতে পারো। রেলে করতে পারো, তুমি বেনিফিট পাবে। করতে পারো, খারাপ নয়। ওইখানে করতে, করতে প্রিপারেশন নাও। ঠিক আছে? আইওসিএল হয়ে গেল। সেকেন্ড কিন্তু ভাই হচ্ছে তোমার হচ্ছে এটা কিন্তু ভাই ইলেকট্রিক্যালে ভালো ভ্যাকেন্সি থাকে কিন্তু ভালো। এটাও ইলেকট্রিক্যাল ভালো। ভালো ভ্যাকেন্সি থাকে। ৮০, ১৬০ টা করে ভ্যাকেন্সি থাকে টোটাল। ঠিক আছে? ভালো। পাওয়ার গ্রিড বা ইলেকট্রিক্যাল কোর কোম্পানি। কোর হেভি চাকরি। তাহলে ২ টো হলো। মানে তোমার ইলেকট্রিসিটি মেইন কোর হয়ে গেল। বা এইচপিসিএল, এনএইচপিসি বা কোর সাবজেক্ট ইলেকট্রিক্যাল কোর। ঠিক আছে? কোর বা এইচপিসিএল কোর নয়। ওডিশা মাইল কোর নয়। ঠিক আছে? ইউপি মেট্রো ইলেকট্রিক্যাল এ কোর বলতে পারো। কোর বলতে পারো। কিন্তু প্রতি বছর রিক্রুটমেন্ট হয় না। এটা ড্রব্যাক। ২ বছর অন্তর, অন্তর হয়। ঠিক আছে? ডিএমআরসি প্রতি বছর রিক্রুটমেন্ট হয়। কিন্তু পাবে তুমি। সুযোগ পাবে। ঠিকঠাক প্রিপারেশন নিলে। সেকেন্ড কি এনবিসি, এটাও প্রতি বছর রিক্রুটমেন্ট হয়। লাস্ট ২৪ এ ছিল। আবার দেখো এটা হচ্ছে কত ২৬ এ। ২ বছর অন্তর, অন্তর হয়। ঠিক আছে? ডিআরডিও ২ বছর অন্তর, অন্তর হয়। কিন্তু ভাই এই ডিআরডিও কিন্তু ইলেকট্রিক্যাল কোর নয়। টোটাল তোমাকে আমি কতগুলো ভ্যাকেন্সি বললাম? ১৩ খানা ভ্যাকেন্সি। ১৪ খানা, কিন্তু ২ খানা ৩ খানা হয়তো এরপরেও অনেক ভ্যাকেন্সি আসতে পারে। এরপরেও কিছু, কিছু পিএসইউ এক্সাম আছে। সেটা আমরা হয়তো অতটা ভাবে দেখি না
বা ওর ভ্যাকেন্সি কম থাকে, ১টা ২টো করে থাকে, সেগুলোকেই বাদ দিয়েছি। ১৪ খানা যে ভ্যাকেন্সি লিস্ট করেছি, সেই ১৪ খানা ভ্যাকেন্সিতে প্রচুর রিক্রুটমেন্ট থাকে। মানে তোমার এখানে ৫০-৬০ টা করে ভ্যাকেন্সি থাকতে পারে। ৩০ মানে ৫০-৬০ অনেকে ভ্যাকেন্সি থাকতে পারে। ঠিক আছে? এটা তুমি এগিয়ে চলো। অনেক ভ্যাকেন্সি। আর আরো কিছু পোস্ট মহারত্ন আছে, সেখানে পোস্ট কম থাকে। কিন্তু তোমার ১৪ খানা ১৪ আর ১৬ খানা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হয়ে গেল। ঠিক আছে? এরপর আছে আমাদের স্বনামধন্য ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে বলেছে যে টোটাল ২ কোটি চাকরি দিয়েছে। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াই। সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমি তোমাদের ঘরে বলতে চাই কটা এক্সাম হয়েছে খাতা কলমে। ২০১৬ য় পিএসসি জেইই তে মিনিমাম ৩০০ জনকে চাকরি দিয়েছে, বেশি করে ধরলাম। ১৭ তে ১১২ খানা। ঠিক আছে? সেই সময় হয়তো কিছু হয়তো পিএসসি, কেএমসি এসেছিল, সেখানে আমি ধরলাম ৪০ আর পিএসসি ধরো ওই ১৬, ১৭ এসব ধরে আমি ২০টা করে স্টুডেন্ট ধরলাম ইলেকট্রিক্যালে। আমি ধরলাম এই এখনো পর্যন্ত হয়তো ৩ ২০ ৬০ আমি ১০০ খানা ধরলাম। বেশি করে ধরছি। ১০০ খানা ভ্যাকেন্সি ধরলাম। ঠিক আছে? হয়ে গেল ইলেকট্রিক্যালে। এতগুলো কেএমসি ২০১৬ র পর থেকে টোটাল ১০০ খানা চাকরি দিয়েছি ইলেকট্রিক্যালে। তারও কম। কিন্তু ধরছি। ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার পরীক্ষা গেল তোমাদের হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে টিসিএল ডিসিএল। টিসিএল ডিসিএল এ যখন আমি এসেছি, যখন যেটুকু জানি, ধরো টিসিএল এর টোটাল ধরে নাও ৪০০, এবছর বড় রেকর্ড। আর এদিক ওদিক করে আগে ২০১৬ পর থেকে আরো এক্সট্রা আমি ১০০ খানা ধরলাম। ১০০ নয়, আমি ১৫০টা ধরলাম। ঠিক আছে? ডিএফসিসিএল এ ডিসিএল এ ধরলাম এবারে ৪০০ ভ্যাকেন্সি। ঠিক আছে? আরো আগে যে ২০১৮ তে যে ভ্যাকেন্সি ছিল আমি ধরলাম ১০০টা। টোটাল যোগ করলে ইলেকট্রিক্যালে ২০১৬ থেকে বা ১৬ থেকে ২৬ পর্যন্ত ভ্যাকেন্সি হচ্ছে ভাই আমার ইলেকট্রিক্যালের। আমাদের ভাই আমার শুনো না, তোমরা তো ভোট দেবে, খুব ভালো। ২০১৬ থেকে আমি যে যোগ করলাম, ২০০০ ২০২৬ ভ্যাকেন্সি কত ভাই? ১৫৬২টা ভ্যাকেন্সি। ভাই এটা অনেকটা ভ্যাকেন্সি আমি মনে করি। ঠিক আছে? কিন্তু এটা কন্টিনিউ হয়নি, এটা আমাদের ড্রব্যাক। এটা যদি প্রতি বছর হতো, ১০ বছরে যদি ধরো ১০ বছরে যদি ১৫৬২ ওখানে এক্সাম হয়, যাদের প্রিপারেশন ভালো চাকরি পাবে। কিন্তু আমি মনে করি এই ভ্যাকেন্সিটা খুবই নগণ্য। যা লোক সংখ্যা ১৫৬২ খন দিচ্ছে। ইলেকট্রিক্যালে হচ্ছে অনেকগুলো কলেজ, ৬০ খানা ১০০ খানা করে ছেলে আছে। সে জব হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গলে। সেন্ট্রাল গভর্নমেন্টও আমি এখন হিসেব করতে পারবো না, কারণ যেহেতু আমার স্টেট গভর্নমেন্ট ফলো করি। সেন্ট্রাল গভর্নমেন্টের ধরো এখনকার ছেলেরা ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে ভাবনা চিন্তা করেন, তার ড্রব্যাক এটা। কারণ তারা মনে করে আমি সেন্ট্রালে চাকরি পাবো। কজন ভাই এসএসসি যেই পায়? কজন আরআরবি যেই পায় ওয়েস্ট বেঙ্গল থেকে? কজন এনএইচপিসিএল পায়? কজন তোমার পাওয়ার গ্রিড পায়? হাতে গুনে দেবে, খুঁজে পাবে না। সেই গোবরে পদ্ম ফুল। কারণ আমরা লড়াই করছি এখানে, ফিরে আসছি কোথায়? টিসিএল এ। ফিরে আসছি কোথায়? পিএসসি। ঠিক আছে? আরআরবি যে তবু কিছু পায়। ঠিক আছে? বাকিগুলো হাতে গোনা ছেলে নেই। অতএব তুমি যদি এখন থেকে এইটাকে নিয়ে টার্গেট করো, একটু ক্রিটিসাইজ করো, টিচাররা যদি এটাকে নিয়ে বলাচলা করে, রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু হতে পারে। আমরা যদি আমাদের প্রবলেম না বলি, ধরো ১০ বছরে আমাদের ধর ১০ বছরে আমি টোটাল তো বেশি করে বলেছি, এর এর বেশি হবে না, এর কম হতে পারে। ইলেকট্রিক্যালে ১৫৬২ ছেলেকে চাকরি দিয়েছে, যেখানে প্রতি বছর ইলেকট্রিকে কম করে হলো ১০,০০০ করে ছেলে বের হয়। ১০ বছরে ১০,০০০, আমি ছেলে কম ধরছি কারণ এবারে ডিসি ১০,০০০ ছেলে দিয়েছে। ১০ বছর ১০ ইন্টু তোমার ধরলাম ১০,০০০, ১০,০০০ ছেলে বেশি হয়, কিন্তু ধরছি মানে ১০,০০০ অযুত লক্ষ, ১,০০,০০০ ছেলে বেরিয়েছে। ঠিক আছে? ১০ বছরে। কিন্তু সেই ১,০০,০০০ ছেলেটা ধরলাম এর থেকে বেশি। তাহলে ১৫৬২ ভাজিত ১,০০,০০০, দশ শত হাজার লক্ষ, আমি কম করে কত পার্সেন্টাইল হচ্ছে জানো? আমাদের সরকার আমাদের চাকরি যারা বলে যে তোমার চাকরি পাচ্ছে না, 0.01562, মানে হচ্ছে 1.5% আমাদের মানে পেয়েছে। 1.5 জন এত ছেলে। কিন্তু তুমি ভেবো না এটা ১০,০০০ ছেলে, অনেক ছেলে বেশি আছে, অনেক ছেলে বেশি। ঠিক আছে? কিছু পরীক্ষা বিটও অ্যালাও আছে, সেটা আমি যোগ করিনি ভাই।
কিছু পরীক্ষায় বিটেকও অ্যালাউ আছে, মানে প্রত্যেকের যেই এক্সামে বিটেক অ্যালাউ, সেটা করলে ভাই 0 মানে 1টাও হবে না। আমি ডিপ্লোমা ক্যাটাগরি স্টুডেন্টদের করে পড়াই, কিন্তু অনেক ডিপ্লোমা ধরো করছে বিটেক প্লাস ডিপ্লোমা করে, তাদের করে করলে 0 মানে কোনো 1টাই আসবে না, 3টি 0 হয়ে যাবে, আমার যেটা মনে হয়। অতএব এটা নিয়ে প্রত্যেকটা টিচার, ইলেকট্রিক্যাল যারা পড়ায় তাদের করে এটা কথা বলা উচিত। বলো, আর ওর ধৈর্য ধরা যাচ্ছে না। সেকেন্ড, ওয়েস্ট বেঙ্গলে আমাদের এটা হলো। ওয়েস্ট বেঙ্গলে কি আমাদের রিক্রুটমেন্ট হয় ওয়েস্ট বেঙ্গলে, সেটা জানা দরকার। ওয়েস্ট বেঙ্গলে ধরো আমাদের পরীক্ষা ফার্স্ট হচ্ছে আমাদের, যারা অনেকে বলে, যেটা হচ্ছে ভাই ওয়েস্ট বেঙ্গল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে, যাতে কেএমসি বলি ওটাকে আমরা, কেএমসি। এজ লিমিট কত? 37। এটা কিন্তু ইলেকট্রিক্যাল কোর চাকরি নয়, একদম ইলেকট্রিক্যাল কোর চাকরি নয়। যেটা বলে ইলেকট্রিক্যাল কোর নয়, কেন কোর নয়? কারণ হচ্ছে কি, এখানে সিভিল ক্যাটাগরি, সিভিল ভ্যাকেন্সি 60-এর উপর, আর আমাদের বাদ কটা? 20টা, 18টা, এরকম। ভাই কেএমডিএ নিয়ে অনেক জায়গায় দেখছি ইউটিউব আমাদের বন্ধুরা এই কেএমডি নিয়ে কথা বলছে, খুব সুন্দর, শুনতে ভালো লাগে। কেএমডি এর লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে, তুমি খোঁজ করলে 2018-তে, তারপর কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, ঠিক আছে। এজ লিমিট কত? 32। 2018 এজ লিমিট কত কেএমডি? 32। এবং এটাতে তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স চাই, 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাই, ঠিক আছে। 32 এজ লিমিট, ঠিক আছে। আর কি ক্রাইটেরিয়া আছে? তোমার এখানে ক্রাইটেরিয়া আছে সিভিল ক্যাটাগরি জব, এটা, এটাও সিভিলদের জব, ইলেকট্রিক্যাল ভ্যাকেন্সি 20, এটাও ইলেকট্রিক্যাল ভ্যাকেন্সি কিন্তু কম থাকবে। ডাব্লিউবিপিএসসি 2016, 2017, 2022, 3 বছর রিক্রুটমেন্ট হয়েছে 10 বছরে। ভ্যাকেন্সি কত? তুলনামূলকভাবে এটাতে ভ্যাকেন্সি 1000 পার হয়েছিল, ঠিক আছে, মানে এটাতে 300, এটাতে ধরে নাও 100, এটা 68, টোটাল ভ্যাকেন্সি এটা 3 বছরে। ভেরি গুড অবস্থা আমাদের, ঠিক আছে। পিএসসি কিন্তু ভালো, ভালো চাকরি ভাই। অনেকে বলে এটা হচ্ছে গ্রুপ বি পোস্ট। হ্যাঁ, না সরি, আমি একটু ভুল বলছি ভাই, আমার সরি, সরি, একটু ক্ষমা করে দাও, ভুল বলেছি, কি ভুল বলেছি। দেখো, ডাব্লিউবিবিএসসি ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট মানে হচ্ছে এর এজ লিমিট 39। কি বললাম? এর এজ লিমিট 39। এটা একটা গল্প আছে, এখানে তোমরা আইটিআরও পরীক্ষায় বসতে পারবে, ডিপ্লোমারও পরীক্ষায় বসতে পারবে, সবকিছু। কিন্তু এটা হচ্ছে নন কোর, কোর থেকে প্রশ্ন হবে। লাস্ট রিক্রুটমেন্ট 2020-তে হয়েছিল। এখানে তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাই, ঠিক আছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। ডিপ্লোমা করলে ক বছর? 3 বছর, ঠিক আছে। তুমি যদি ধরো কোনো আইটিআই করো, তাহলে কত? 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে, কারণ এটাও কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের একটা ভূমিকা কিন্তু আছে। হয়ে গেল। তারপর ডাব্লিউবিপিএসসি, এটাও কিন্তু অনেকে বলে গ্রুপ এ পোস্ট, নট গ্রুপ বি পোস্ট, ঠিক আছে। এটা কিন্তু তোমার ভাই প্রতি বছর ভ্যাকেন্সি আসে না, 18, 16, 17, 22, ঠিক আছে। এটাও কিন্তু ইলেকট্রিক্যাল কোড নয়, কারণ ইলেকট্রিক্যাল ভ্যাকেন্সি মেরে কুটে 100টা, মানে প্রচুর, 100টা মানে প্রচুর ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু সিভিলতে এটা 1000 থাকে, ঠিক আছে, কিন্তু এটা সিভিল ক্যাটাগরি জব। আমাদের যেটা মেন এবার যেটা আসছে সেটা হচ্ছে ভাই 5 নম্বর হচ্ছে ভাই ডাব্লিউবিএসসিডিসিএল বা ইলেকট্রিক্যাল কোর। এখানে ইলেকট্রিক্যাল ছাড়া কোর, মিনিমাম 100+ ভ্যাকেন্সি হওয়া উচিত প্রতি বছর। 2016 সাল, 2017-র পর 2026, সেখানে ভ্যাকেন্সি দিয়েছে আমাদের মাত্র 400খানা। পরীক্ষা নিল 8 বছর পর, পরীক্ষা নিল, পড়তে তো টাইম দিল না, সিলেবাসও ভাই বললো না, রেজাল্ট বার করতে অ্যান্সারকে ঠিক কি ভুল সেটাও দিল না। এর ড্রব্যাকটা কাদের? সিস্টেমের ড্রব্যাক। এবার হয়তো কোনদিন দেবো স্ক্যাম হয়ে গেছে। দেখ, ওয়েস্ট বেঙ্গলে সবই সম্ভব ভাই, কিছু করার নেই ভাই, ঠিক আছে, সবই সম্ভব। কারণ গেট মেট্রিক এক্সামে স্ক্যাম হচ্ছে, কারণ আমরা তুচ্ছ মাত্র, আমাদের কাছে সরকারি সরকার চাষি, যারা চাষবাস করে, আর যারা হচ্ছে ভাই তোমরা পড়াশোনা, তাদের করে দেখে না। বাকি সব ব্যাগে যে চাকরি করে তাদের করে দেখে, কারণ তারা সরকারকে ট্যাক্স দেয়, জিনিসপত্র তারা দেখবে, যারা ব্যবসা করে তাদের দেখবে। এই জনকে যে সমাজে ভিত, তাদের করে সরকার দেখে না, এটা সম্পূর্ণ আমার মত প্রিয়। তারপর কোনো টিসিএল কোর, কোর এটা তুমি একটা চাকরি, যে চাকরিটা কন্টিনিউ আছে। টিসিএল এ কোনো বাই দুর্নীতি নেই। টিসিএল সব থেকে ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট রেট পরীক্ষা। টিসিএল, টিসিএল তুমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো, অনলি ডিপ্লোমা, তুমি টিসিএল অন্তত জীবনে তুমি 3 থেকে 4 বার দিতে পারবে, ঠিক আছে। তুমি অনেকটাই বেশি দিতে পারবে, 32 বছর বয়স যদি হয়, তুমি 4-5 বার বসতে পারবে। এটা আমার ওপিনিয়ন।
এখন যে কন্ডিশন আছে কেউ যদি প্রতি ২ বছর অন্তর বা ৩ বছরে রিক্রুটমেন্ট হয়, এই রিক্রুটমেন্ট ঠিক জেনুইন রিক্রুটমেন্ট। তারপরে হচ্ছে কি ৭ নম্বর হচ্ছে কি আমাদের পাওয়ার গ্রিড এটা। এটাও কিন্তু ইলেকট্রিক্যাল এ কোর জব নয়। এটা কিন্তু পাওয়ার গ্রিড হতে পারে ডিপ্লোমা, কিন্তু এটা কিন্তু ইলেকট্রিক্যাল কোর জব নয়। কারণ আমাদের ইলেকট্রিক্যাল কোর জব কোনটা? এইটা। এটাও কিন্তু ভ্যাকেন্সি ওই তুমি ভেবো না যে ১০০ খানা, ২০ টা। তারা ভ্যাকেন্সি দেবে না। তাহলে দেখো তুমি যদি ঠিকঠাক করে পড়াশোনা করো, 60% পাওয়ার মতো পড়াশোনা করো, তোমার কিন্তু রিক্রুটমেন্ট গাদা আছে। ঠিক আছে? এবার ধরো তুমি যদি আমার কাছে পড়ো, দাদা তুমি আমার কাছে পড়তে গেলে এই এক্সাম গুলো করতে গেলে আমাকে কেমন ভাবে পড়তে হবে? ভাই আমার, তোমাকে টেকনিক্যাল তো পড়তেই হবে। টেকনিক্যাল তো পড়তেই হবে। এই চাকরিগুলো পেতে গেলে সবথেকে 60% থেকে 70% যদি পাও, তোমার জব 100% পাকা। কিন্তু তুমি টেকনিক্যালের উপর ভরসা করলে হবে না। তোমাকে এইখানে যেন প্রপার গাইডেন্স করার জন্য কি টপিক তোমাকে এক্সট্রা পড়তে হবে? কি টপিক? ফার্স্ট হচ্ছে তোমার এটা জিআই। জিআই পড়তে হবে। জিআই যখন তুমি পড়বে, বা এসএসসি লেভেল নয়, কিন্তু আমাকে সব রকম টপিক জানতে হবে। আমাকে এক্সাম ধরে পড়তে কোটায় আমাদের কোনটা এক্সামে আসে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিচার বা অনেকে যারা ন্যাশনাল লেভেলের টিচার করায় না। আমাদের কোচিং সেন্টার, আমি সেটা করছি মনে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স। তুমি দেখবে টিসিএল, তুমি যখন দেখবে আরআইবি যে এক্সামটা তুমি প্যাটার্ন নতুন পাও, তুমি ঘাবড়ে যাও, তুমি পিয়াকে করে যাও, কিন্তু প্যাটার্ন নতুন হয়ে যায়। এটা আমরা ঘাবড়ে, আমরা তো ভালো ছেলে নয়, আমরা অ্যাভারেজ স্টুডেন্ট, পরীক্ষার সময় অত ভাবার টাইম নেই আমাদের। তো সেটাকে আমি কাজ করেছি ভাই, তুমি তো আমার কাছে আসো, সেটা তুমি কাজ পাবে। কনটেন্ট, এবং তুমি সেটা সেলফ স্টাডি করতে পারতো, কি ইম্পর্টেন্ট, কি পড়বে, গাইড করা, সেই গাইড কিন্তু আমি এটা করবো। আমার কাছে কনটেন্ট আছে, তুমি আমার কাছে পড়ো, তুমি এই কনটেন্ট তুমি পাবে। তুমি তোমার অফলাইন কোচিং এ আসো, তুমি এটা গাইড পাবে। ফ্রেশার স্টুডেন্ট, বুড়োদের নয়, যারা 26 ক্রস করে তাদের জন্য, 21-22 এ যারা আছো, তারা যদি প্রিপারেশন নাও কম্পিটিটিভ এক্সামের জন্য, যারা চাকরি করো তাদের জন্য গাইডেন্স আছে। কনটেন্ট নাও, কোন স্যারদের ঘরে ফলো করবে, ইউটিউবে কোন টপিক তুমি ফলো করবে, সবকিছু গাইড করবো। ধরো তুমি আমার কাছে আসতে পারছো না, চাকরি করো, দাদা আমি জিআই কি টপিক পড়বো, ইউটিউবে সব অ্যাভেলেবল, কিন্তু তোমাকে একটা পার্টিকুলার এক্সাম ফোকাস করে চার্ট তুমি এগুলো পড়ো। তুমি এগুলো পড়লে তোমার হয়তো তোমার নাম্বারটা ইনক্রিজ হবে। তুমি সব পারবে না, কিন্তু তুমি অনেকটা কভার আপ করতে পারবে, যাতে তুমি পরীক্ষায় এক্সট্রা আনএথিক্যাল প্রশ্ন না পাও। এটা তোমার দরকার ভাই। তারপরে কি আছে ভাই? তারপর হচ্ছে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স, ভাই এসএসসি লেভেল নয়। মানে কি? তুমি যখন দেখবে আরআরবি যে এসএসসি যে যখন এক্সাম দেবে, টিচাররা দেখবে খালি আমাদের অঙ্ক কিন্তু সোজা। কিন্তু নিউমেরিক কিন্তু আমাদের ঘরে কোশ্চেন কিন্তু সোজা। কিন্তু আমাদের ঘরে ক্যালকুলেটিভ পোরশনটা খুব হজবজ করে দিচ্ছে, ক্যালকুলেটিভ টাইপের দিচ্ছে। আর তুমি যখন টেক্সট বুক বিভিন্ন অ্যাপে যখন করবে, এসএসসি করবে, কনসেপচুয়াল, মানে এত একটা পার্টিকুলার বিশাল একটা কনসেপ্ট। আমরা কি করছি সেখানটা ওভারকাম করেছি। সে করে কি করে ক্যালকুলেশন ইমপ্রুভমেন্ট করে, দিস ইজ বৈদিক ম্যাথ। আমরা ডিড সাম, ইঞ্জিনিয়ার তো যেটুকু দরকার আমার, তুমি জেনারেল ইন্টেলিজেন্সে তুমি ফুল মার্কস পাবে, কিন্তু অঙ্কে তুমি ফুল মার্কস পাবে না, তোমাকে ছাড়তে হবে। তোমাকে ধরো 25-এর মধ্যে অন্তত 20 পাও, বেনিফিট কোনটাতে, যেগুলো পুরো পরীক্ষাতে কোর, মানে সিবিটি 1 সিবিটি 2 আছে, সেই এক্সাম গুলোতে কথা বলছি। বাকি এক্সামে ধরো যদি টিসিএল আসে বা তোমার পাওয়ার গ্রিড আসে, সেখানে কিন্তু তোমাদের ওই 70-30, সেখানে ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে? তারপরে কি হচ্ছে ভাই, জেনারেল সায়েন্স। ওকে স্যার, জেনারেল সায়েন্স যে কন্টেন্ট আছে আমার কাছে, পুরো নোট আছে, এর বাইরে প্রশ্ন আসবে না। কিসের নোট আছে? কিসের আছে? অনলি কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। ফিজিক্স তোমার সবাই স্ট্রং। কোশ্চেন দিয়ে কি এই পয়েন্ট থেকে প্রশ্ন হয়, পুরো নোট সিস্টেম পয়েন্ট আউট করা আছে। এনসিইআরটি কপি করে পুরো নোটস। এর বাইরে প্রশ্ন আসবে না, প্রুফ দেখিয়ে দিচ্ছি, এবং প্রুফটা কাজ হয়েছে। ঠিক আছে? তারপরে একটা প্রশ্ন আসে ভাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কি বললাম? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাকে বেশি জানলে হবে না। কোন পরীক্ষায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে? পাওয়ার গেট, তারপর হচ্ছে তোমার এনটিপিসি, ডিএফসিসিএল, ইউপি মেট্রো। কিন্তু ইংলিশে ভয় খেলে, ইংলিশে তোমাকে ভাই যদি 15টা প্রশ্ন থাকে, তোমাকে 10 পেতে হবে। সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশন নিতে হবে, কারণ আমরা ইঞ্জিনিয়ার, সব কভার আপ করতে পারবো না। কিন্তু মোটামুটি কভার আপ করার যদি গাইডেন্স, কতটা পড়বে, কি পড়বে, কতটা পড়বে, সেটা গাইডেন্স এই অঞ্জন কুমার ঘোষ করবে, আমার কোচিং সেন্টার করবে। আমার কাছে ইংলিশের টিচার নেই, স্বীকার করছি, আমার কাছে ইংলিশের টিচার নেই, কি যেটুকু দরকার, ইংলিশের টিচার যেটুকু আমার কাছে নেই। আমি হয়তো আমি পারবো করতে ভবিষ্যতে, কিন্তু আমার কাছে জেনারেল ইন্টারেস্টের টিচার আছে, আমার কাছে ম্যাথামেটিক্যালের টিচার আছে, আমার কাছে জেনারেল সায়েন্সের টিচার আছে, কিন্তু ইংলিশ টিচার আমার কাছে নেই, কিন্তু আমরা কাজ করব।
আমাদের ওখানে পরীক্ষা ছেড়ে রিসার্চ করি যে কি করে 15 পাওয়া যায়। তার জন্য তোমাকে ক্লাস করতে হবে না। তার জন্য তোমাকে ১ ঘন্টা পড়তে হবে। কিছু দরকার তুমি জানো ভাই, ইংলিশ তুমি মাধ্যমিকে আছে ভাই, তুমি কিছু পারবে। সেইটা দিয়ে তোমাকে তো পড়ে 15 পাওয়ার দরকার নেই ভাই। ১০ এর মধ্যে ১০ এ ১০ পাওয়ার দরকার নেই। তুমি ৮ পাও, ৭ পাও, সেটুকু পাও। সলিড পাও, এইটুকু। তারপরে কি টপিক আছে ভাই? জেনারেল অ্যাওয়ারনেস। কি বললাম? জেনারেল অ্যাওয়ারনেস যেটা জিকে। এটা তোমাকে অ্যাজাম্পশন টেকনিক করে পড়তে হয়। আর একটা কি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা আমরা ওয়েস্ট বেঙ্গল থাকি। তাই জন্য ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য আছে। ঠিক আছে? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পড়তে হলে তোমাকে যদি তুমি ১ম থেকে এইগুলো ২ ঘন্টা করে পড়ো, দেখো অঙ্ক, রিজনিং ২ ঘন্টা করে পড়লে অনেক এগিয়ে যাবে। সায়েন্স অনেক এগিয়ে যাবে। ইংলিশ তুমি ১ ঘন্টা করে দেখলে ২১ থেকে অনেকটা তুমি এগিয়ে যাবে। তোমার কোনো পরীক্ষা তোমার আটকাবে। তুমি এসএসসি দাও না? এমটিএস, সিএইচএসএল, বুকমা করে দাও না। তোমার এখান করতে, করতে তোমার অঙ্ক, ইংলিশে তোমার স্কিল বাড়বে। তুমি যেটা অ্যাটেম্প্ট করতে যাচ্ছ, তুমি জাস্ট বসতে যাচ্ছ। তুমি স্কিল বাড়াচ্ছ, তুমি ইমপ্রুভমেন্ট, সেটাই তোমার কনসেপ্ট ভাই পাওয়ার গ্রেডে লেগে যাবে। তোমার সেই কনসেপ্ট সেটা আমি গাইড করব। পুরো তোমার গার্ডিয়ান, ছোটবেলায় একটা টিচার যেমন তোমাকে গাইড করে সেরকম গাইড আমি করব। লেন্থি টাইম, তোমাকে ১ বছর কোন এক্সাম তোমাকে ক্র্যাক করা সম্ভব। লেন্থি, তুমি আমাকে ২ বছর পড়ো, ৩ বছর পড়ো, তোমার চাকরি পাবে। ৩ বছর পর চাকরি পাবে। ২ বছরে হয় চাকরি হয় না, ১ বছর চাকরি হয় না। তুমি YouTube এ কোর্স করে ফেলো, তুমি 50% পাবে। তার বেশি মার্কস পাবে না। ঠিক আছে? এবার হচ্ছে কি ভাই আমার, এবার ধর তোমরা কোন যদি ফ্রেশার স্টুডেন্ট আমার কাছে আসো, ধরো ফ্রেশার স্টুডেন্ট আমার কাছে এলে, ভাই ফ্রেশার স্টুডেন্ট আমার কাছে আসো, খালে তোমার কি বেনিফিট কি? আমার একটা অ্যাডমিশন ফিস আছে। তোমাদের ক্লাস স্টার্ট হবে মোটামুটি যবে থেকে আসতে পারো, তোমরা এখন থেকেও আসতে পারো বা পরেও আসতে পারো। ফ্রেশার্সদের জন্যে আমাকে ফোন করতে পারো, আমাকে মেল করতে পারো। তোমরা গুগল ফর্ম করো না। কারণ তোমরা কি পড়ো না পড়ো আমি জানি। তোমরা কি করো, যারা ফ্রেশার্স আছো, যারা রানিং স্টুডেন্ট হয়তো পড়লে, ধরো তোমার হচ্ছে 23 এ পাস আউট, 24 এ পাস, তাদের জন্যে। ঠিক আছে? 24 এ পাস আউট বা 25 এ পাস আউট তাদের জন্যে। 25 এ পাস আউট হয়ে গেছে তাদের জন্যে। ২৩-২৪ নয়, যারা ২৫ এ পাস আউট হয়েছে তাদের জন্যে। তারা কি করবে ভাই? আমাকে মেইল করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে, আমাদের অ্যাডমিশন ফিস 3000 আর মান্থলি ফি ৳৪০০। তুমি যত বছর পড়বে, প্রতি মাসে ৳৪০০। তুমি কি পাবে? সবকিছু পাবে। অফলাইন কোচিং এ যা ফিস, অনলাইন কোচিং এ সেম ফিস। কোনো এক্সট্রা কিছু নেই। ঠিক আছে? একই পড়াবো, একই কনটেন্ট, একই জিনিস, কিচ্ছু নেই। একই জিনিস। ওখানে যা পড়াবো, ওখানেও সেম। আমার পড়াশোনা হচ্ছে তোমার জ্ঞান দেয়া নয়। তোমাকে এক্সাম ক্র্যাক করাবার জন্যে। ঠিক আছে? আমি যা অনলাইনেও যা পড়াবো, অফলাইনে সেম পড়াবো। অনলাইন যে সাবজেক্ট আমি পড়াতে পারবো না, YouTube এ কি, কি আছে, আমার কনটেন্ট সব রেডি আছে। তোমার কনটেন্ট দরকার। সেটা দেখে তুমি পড়তে পারবে। গাইডেন্স দরকার। তার জন্য তুমি আসছো। যদি কেউ আমার কাছে আসতে পারো, আমার কাছে এখানে এলে অনেক টিচার আছে। তুমি অনলাইনে টিচার নেই, তোমাকে নিজে করতে হবে। অঙ্ক তোমাকে নিজে করতে হবে। অফলাইনে অঙ্ক আমার টিচার আছে, রিজনিং এর টিচার আছে। ঠিক আছে? কিন্তু তুমি অনলাইনে পড়ো, একই ফিস। অনলাইনে তুমি যদি করো, একই ফিস। তোমাকে আমি ফোন করে বলবো, "এখানটা পড়ো।" তুমি না পড়লে চাকরি পাবে না। তোমাকে গুলিয়ে খাইয়ে দিতে পারবো না। কারণ গুলিয়ে খাইয়ে দিয়ে তুমি চাকরি যখন প্রিপারেশন, তোমাকে মাস গেলে তুমি কোম্পানিতে চাকরি করলে তোমার ২০,০০০ ৳৩০,০০০ তুমি বেশি যদি পাও, সেটা পারো ফাটিয়ে দেবে। সেন্ট্রাল গভর্নমেন্টও ফাটাবে। কিন্তু এখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ইনক্রিমেন্ট হার প্রচুর। কটা ভাই টাটা পাওয়ার চাকরি পায়? কটা আদানিতে পায়? তাই না? তুমি স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আরামে চাকরি করবে, ৪০-৫০ মাইনে দেবে, তোমাকে এমডি করে দেবে, তোমাকে খাটতে হবে। তোমাকে পড়তে হবে। তোমাকে একটা মিনিমাম ছেলে, এখনকার ছেলে মোটামুটি ৫ থেকে ৬ বছর পর তুমি চাকরি পাবে। একটা এভারেজ ছেলের কথা বললাম। আর যারা হাইলি এক্সপেরিয়েন্স তারা চাকরি পায় না। তারা ওই রিসার্চ করতে এতদূর চলে যাবে, চাকরি পায় না। আর যারা চাকরি দরকার, অ্যাজাম্পশন দরকার, স্মার্ট, তারাই কিন্তু চাকরি পায়। এই বললে ভিডিওটা আমি শেষ করলাম। যদি তোমার এই ভিডিওটা সম্পূর্ণ ইনফরমেটিভ, কারণ আমি জানি না, আমাকে অনেকে ফোন করে আমার এজ কত, কি, কি পরীক্ষা আছে, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, কি, কি এক্সাম দরকার, সেটা আমরা জানি না। তার জন্য বলছি এইটা ভিডিওটা প্রত্যেকে দেখো, ফ্রেশার স্টুডেন্টের জন্য। এটা অনলি কিন্তু হাইলি এক্সপেরিয়েন্স স্টুডেন্টের জন্য নয়। ফ্রেশার্স। রাখলাম। ভালো থেকো। এটা সমস্ত গার্জেনদেরকেও দেখার জন্য রিকোয়েস্ট করছি, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন, অনেক কষ্ট করে পড়ান। তাদেরকেও দেখার জন্য আমি রিকোয়েস্ট করলাম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রচুর জব, কিন্তু আমরা জানতাম না। আমার টিচাররা বলে না। অনেকে তোমাকে কোম্পানির জন্য কনসালটেন্সি টনসালটেন্সি যায়। ভাই দরকার নেই। তুমি ভাই ইঞ্জিনিয়ারিং পড়েছো, তুমি ছোটখাটো কোম্পানির চাকরি পাবে। করতে, করতে তুমি পড়াশোনা করো। তুমি আমার কাছে গাইড নাও। তোমাকে আমি গাইড করাবো। তুমি চাকরি পাবেই পাবে। কারণ আমি মনে করি তুমি খাটছো। ২ ঘন্টা, ৩ ঘন্টা করে খাটো। স্মার্ট। তুমি যে রিসার্চটা করছো সেটা আমি করে দিচ্ছি। অফলাইন কোচিং এ এলে কি হবে ভাই? ফ্রেশার্স, যারা চাকরি
কম্পিটিটিভ বিগত ২ বছর ঠিকঠাক ২১-২৩ বছর পর্যন্ত বাড়িতে ফ্রি স্টাডি করো, পড়াশোনা করে চাকরি করতে চলে যাও। দিয়ে চাকরি করতে হলে প্রিপারেশন নাও। এটা আমার অ্যাডভাইস। বাড়িতে বসে ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ৮ ঘন্টা, ১২ ঘন্টা প্রিপারেশন করার দরকার নেই। এখন দুনিয়ার গাইডেন্স নাও, তুমি অনেক এগিয়ে যাবে। কারণ আমি একটা এমন তুমি কি ভুল করতে পারো সব সাজিয়ে আমি কনটেন্ট তৈরি করেছি, যেটা মার্কেটে নেই। ঠিক আছে? যদি তোমাদের ইচ্ছা হয় আমার কাছে আসতে পারো, আমাকে ফোন করতে পারো, আমাকে মেইল করতে পারো। ধন্যবাদ। হয়তো এরকম ভিডিও আমি আরো সুন্দর, সুন্দর পার্টে আমি আরেকটা ভিডিও পরে হয়তো আনবো।